শুভেচ্ছা, স্বাগত সবাইকে। চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি আমাদের খুবই প্রিয় মুখ, এদেশের খুব পরিচিত ব্যবসায়ী নেতা বিজিএম এর সভাপতি জনাব আতিকুল ইসলাম। আতিক ভাই, স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, ভালো আছি। জি আতিক ভাই, আপনার জীবনের গল্প আমরা শুনতে চাই। আপনি নিজ গুণে আপনার ব্যবসা নিয়ে, আপনার নেতৃত্ব নিয়ে এরই মধ্যে আলোচিত হয়েছেন। বেশিরভাগই সুনামের দাবিদার এবং অনেক কঠিন মুহূর্ত আপনাকে পার করতে হয়েছে, কিন্তু সেসব আমরা জানি। তার বাইরে একজন ব্যক্তি আতিকুল ইসলাম আছেন, যে আতিকুল ইসলাম একজন বাবার সন্তান, মায়ের সন্তান। সেই আতিকুল ইসলাম ছোটবেলা থেকে গল্পটা শুরু করতে চাই। ধন্যবাদ। প্রথমেই আমি নিজেকে খুব ধন্য মনে করি, গর্বিত বাবা মা হিসাবে, মায়ের সন্তান হিসাবে। আমার বাবা উনি সরকারি চাকরি করতেন, আমাদের পুলিশ বিভাগে ছিলেন। উনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিলেন। উনি তখনকার দিনে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অবশ্যই এটা বিশাল ব্যাপার। তখন আমি শুনেছি ডিস্ট্রিক্টও ছিল 16টা 17টা ডিস্ট্রিক্ট ছিল তখনকার সময়। আমি দেখেছি আমার অনেক ছোট থাকা অবস্থায় বরিশালে পুলিশ লাইনে ওটুকু আমার খেয়াল আছে, যে পুলিশ লাইন, বরিশালের পুলিশ লাইন। একদিন আমি দেখলাম যে ঝড় আসলো, অনেক একটা ঝড় আসলো, ঝড়ে আমাদের বাসার ছাদ খুলে গেল। আচ্ছা আচ্ছা কিছু ঘটনা, টিনের ছাদ ছিল বরিশালের যে পুলিশ সুপারের যে বাসভবন সেটিতে। তো একটু আমার খেয়াল আছে। আমার আম্মা, আমার আব্বা, আমার ভাই বোনরা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমরা 11 ভাই বোন, আমি হলাম সবচেয়ে ছোট। আপনার জন্ম তো 60-এর দশকের শুরুতে, জি 61-র দিকে, জি। এবং আপনারা 11 ভাই বোন, মানে ক্রিকেট টিম একটা করা যায়। আপনি সবচেয়ে ছোট। আপনার ভাই বোনদের সম্পর্কে একটু জানতে চাই। যে আমার বড় ভাই, আমরা প্রথমে হচ্ছে আমরা 2 ভাই। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, উনি আমার থেকে প্রায় 28 বছরের বড়। এরপরে হলো আমার মেজো ভাই, উনি লয়ার ছিলেন, পরে উনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, জাস্টিস তফাজ্জল ইসলাম। এরপরে হলো আমার 6 বোন। 6 বোনের পরে আমরা আবার 3 ভাই। এর মধ্যে হলো এক ভাই, উনি আর্মিতে ছিলেন, মইনুল ইসলাম, জেনারেল মইনুল। উনি সিজিএস ছিলেন, এখন পিএসও হিসেবে দায়িত্ব পালন করছেন উনি আর্মিতে। আর আমার যে তারপরে যে ভাইটা, ও কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ও ইঞ্জিনিয়ারিং পড়ছিল, 82-তে সে মারা গেছে, আমেরিকাতে সে মারা গেছে। আমি হলাম লাস্ট প্রোডাক্ট, যেটাকে বলা হয় বাবা মার। তাহলে এই যে 10 ভাই বোনের আদর সোহাগ আপনি পেয়েছেন, ছোটদের উপরে যেরকম আদর সোহাগ অনেক আসে, ছোটবেলায় আবার অনেকের হুকুম শোনা, ছোটদের উপর এক ধরনের প্রাধান্য বিস্তার করার এও কিন্তু আমাদের পরিবারগুলোতে থাকে। আপনার ক্ষেত্রে সেরকম ছিল কি? হ্যাঁ, যেটাকে বলা হয় স্পয়েলড চাইল্ড বলা হয়। আমাকে সবসময় আলগায় রাখা, এটা করবে না, এটা করবে না, এটা করবে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, আমি কিন্তু সাঁতার পারি না, কিন্তু আচ্ছা, কারণ তারা না পারার কারণে পড়ে যাবে ছোট ভাই, কোথাও যায় না। আর সবাই কিন্তু সাঁতার পারে, নদীতে ঝাঁপ দেয়। আমি কোনো কিছু করতে গেলেই যেহেতু ছোট ভাই, ওই দেখে রাখতে হবে, খুব আদরের ছিলাম। এবং যা হয়, বাবা মা যেহেতু, আমরা যে লাস্ট, আমি ছেলে, আমার বোনরাই কিন্তু আমাকে মানুষ করেছে, কিন্তু ভাইরা বোনরাই কিন্তু মানুষ করেছে। আমি শুনেছি যে আমার যা খাওয়া দাওয়া, যা কিছু দেখাশোনা, সব কিছু কিন্তু বোনরাই করে, যেহেতু বাবা মার আমি শেষ সন্তান স্বাভাবিকতায়। এবং ইন্টারেস্টিং হলো, আমার বড় বোনের ছেলেমেয়েরা কিন্তু আমার থেকে বড়। হ্যাঁ, রাইট। সুতরাং এই ইন্টারেস্টিং ব্যাপার, আমি খুব ফিল করি, আমি এগুলোকে খুব মজাটা পাই। আমি এটা পুলিশ বাবা, মানে আমার বাবাও পুলিশ ছিলেন, পুলিশে চাকরি করতেন। পুলিশ বাবাদের নিয়ে এক ধরনের, আমাদের সোসাইটিতে এক ধরনের ট্যাবু আছে, যে পুলিশ মানেই ঘুষখোর, পুলিশ মানেই দুর্নীতিবাজ, পুলিশ মানেই রাগী। কিন্তু আমরা অনেক পুলিশের সন্তানদের অনেক সফলতার গল্প জানি। এবং আপনার বাবা একটু দুটি নয়, 11 জন ছেলে মেয়েকে শেষ পর্যন্ত মানুষ করেছেন। আপনারা সবাই নিজ নিজ জায়গায়, যারা জীবিত আছেন 10 ভাই বোন, সবাই প্রতিষ্ঠিত। এইটার পেছনের গল্পটা আসলে কিভাবে এটি সম্ভব হলো? যে আমি দেখেছি আসলে, যে পুলিশের যে কথাটা বললেন, আমি মনে করি আমার বাবা আমাদের শিক্ষা দিয়েছেন। আমি যখন গার্মেন্টস যখন শুরু করি, আমার বাবা কিন্তু আমাকে দেখেছেন যে আমি কিন্তু ইলেকট্রিসিটি বিল ঠিক মতো দিই কি না দিই, আমি পানির বিল ঠিক মতো দিই কি না দিই। এবং আমার মা কিন্তু এটা পছন্দ করতেন না যে আমি ব্যবসা করি, কারণ আমাদের ফ্যামিলিতে সবাই চাকরিজীবী। যারা আমরা শান্তিনগরের বাসায় ছিলাম, শান্তিনগর বাসার পাশে আমার পুলিশ লাইনের বিরাট একটা মাঠ ছিল, ওখানে আমরা খেলতে যেতাম। এবং এই শিক্ষাগুলো যে আমরা গর্ব করি যে আমরা পুলিশের সন্তান। আপনি শাহিন স্কুলে পড়াশোনা করেছেন, তারপরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়? তারপরে আমি করেছি আমার শাহিন স্কুলে পড়াশোনা করার পরে আমি ওই কলেজেই আমরাই শাহিন স্কুলের ফার্স্ট ব্যাচ। আমরাই ফার্স্ট ব্যাচ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে স্কুল থেকে, তখন জানি সব বিএফ শাহিন স্কুল ছিল, আমরা পরে দেখলাম এটা শাহিন কলেজ হয়েছে এটা, এবং আমরাই প্রথম ব্যাচ।
তারপর আমি অনার্স করি। অনার্স করার পরেই তারপরেই ঢুকে যাই যে কিভাবে কি করবো না করবো, ব্যবসাতে কিভাবে কি করা যায় না করা যায়, বিভিন্ন ধরনের চিন্তা ছিল। আর সবচেয়ে বড় কথা, আমি প্রথমে যেটা বলছিলাম, আমি একটা ইন্টারেস্টিং কথা সবসময় বলছি যে আমি হলাম 11 ভাই বোনের সবচেয়ে ছোট। আমি যদি এক ভাই বোনের বাসায় 3 দিন করে যদি থাকি, তাহলে দেখা যায় আমার 1 মাস শেষ, আমি আর কোনো কিছুই করব না। এটা কিন্তু আমার খুব একটা মজার একটা ডায়লগ ছিল। আমি জানি না কয়জনের ভাগ্য এরকম আছে। আমি এখনও যদি কারো বাসায় যাই, বিজেপির থেকে আমি যখন আসি, এখন বলে আমার বোনের বাসায় দাওয়াত আছে, ওই ভাইয়ের বাসায় দাওয়াত আছে, সবাই বলে তোর ভাই বোন এত বেশি, আমাদের তো নাই এত ভাই বোন। এটা খুব মজা করি। কিন্তু সেটি তো আতিকুল ইসলামকে 11 ভাই, বাকি যে 10 ভাই বোন তাদের উপরে 3 দিন করে নির্ভরশীল থাকতে হয়নি। আতিকুল ইসলাম নিজে একটা সফলতার গল্প হচ্ছেন, সেই গল্প আমরা শুনবো। কিন্তু তার আগে যেটি শুনতে চাই সেটি হচ্ছে, আপনি এর মধ্যে নিশ্চয়ই আপনি পড়াশোনা শেষ করলেন, ব্যবসা শুরু করলেন, বিয়ে শাদী কবে করলেন, কিভাবে করলেন, কাকে করলেন? আমরা যেহেতু আমাদের বেসিক্যালি বাবা মা আগে যেটা ছিল, বাবা মার ছোট ছেলে, কিছুটা তো স্পয়েলড চাইল্ড যেটাকে বলা যায়, কিছু না অনেকটাই বলা যায় স্পয়েলড সন্তান। আমি আমার নিজের মতন চলি, নিজের মতন করি, আর খুব আদরের ছিলাম। বললাম না, সাঁতার শিখতে দেয় নাই, এত বেশি আদর, আহ্লাদের ছিলাম। এবং আমি আমার মাকে খুব বিরক্ত করতাম, ভাই বোনদেরকে বিরক্ত করতাম, ভাবিদেরকে বিরক্ত করতাম, দুলাভাইদেরকে বিরক্ত করতাম। যাই হোক, আমরা 89-এ আমরা বিবাহ বন্ধনে পরিণত হয়। এবং অবশ্যই আমরা সবাই দেখেই আমার সেটেল ম্যারেজ ছিল শেষ। জি, সেটেল ম্যারেজ ছিল সেটা। এবং আমার স্ত্রী, ও একজন ডেন্টিস্ট, দাঁত মনে হয় জন্য ভালোই আছে মনে হয়, ব্যথাও করে মাঝে মাঝে, ভালো আছে। তা আমরা ওই ফ্যামিলিতে আমি বিয়ে হয় আমাদের, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। 89-এ আমার একটি মেয়ে। মেয়েটি আমার মতনই লম্বা হচ্ছে, কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে। মেয়েটি পড়ছে, এখন সে অনার্স পড়ছে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে সে ইনশাআল্লাহ অনার্স পড়ছে। আপনার সবাই দোয়া করবেন আমার জন্য। আপনার ব্যবসায়িক জীবনের গল্প আমরা শুনবো আতিক ভাই, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক, কথা বলছিলাম আতিকুল ইসলামের সঙ্গে, আরও কথা বলবো, ছোট্ট একটা বিরতি, সাথে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরও একবার, ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামের সাথে। আতিক ভাই, তারপরে ব্যবসা শুরু করলেন, এবং যে সময়ে আপনি গার্মেন্টস ব্যবসা শুরু করলেন, সেই সময় বাংলাদেশের গার্মেন্টসের এত সম্ভাবনার জায়গাটি তৈরি হয়নি, এবং আপনার পরিবারের সঙ্গে ব্যবসার কোনো ঐতিহাসিক যোগাযোগও নেই, পরিবারের লোকজন চাইতেনও না। ঠিক এরকম একটা বাস্তবতাই পরিবারের সবচেয়ে ছোট ছেলেটি আতিকুল ইসলাম সেই সময়ের, কেন ব্যবসায় আসলেন? দেখুন, আমি প্রথমে চিন্তা করলাম যে আমার মা চাচ্ছিলেন, প্রথমে বললাম চাকরি করো, সরকারি চাকরি করো। তাই আমি বলছিলাম সরকারি চাকরি করব না। তারপরে মনে করলাম যে আর্মিতে যাব, যেহেতু আমার ভাই, যেহেতু বললাম জেনারেল মাইনুল ইসলাম, ও আর্মিতে ছিল, সেও বললো যে না, আর্মিতে তো একটা ভাই তো আর্মিতে আছেই। তাই আমি মনে করলাম যে এয়ারফোর্সে যাব। তখন আমার মনে করলো তোমার চোখে তো কালার ব্লাইন্ড, আমার দুলাভাই ছিলেন, দেখলেন কালার ব্লাইন্ড। তা মনে করলাম যে মেরিনে যাব। তারপর দেখলাম যে না, সাঁতার তো পারি না, মানে এসব ইন্টারেস্টিং, মেরিনে যাব, সাঁতার তো শিখতে হবে তো, মানে সব কিছু মিলিয়ে কি করি। তারপর আমার বড় ভাই, যিনি আমাদের এইটা চেয়ারম্যান, যিনি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উনি এবং আমি মনে হলো আমরা তাহলে শুরু করি। তাহলে তা আমাদের বাসাতে, শান্তিনগর বাসাতেই, এই আমাদের ছাদের উপরে আমরা মনে করলাম যে শুরু করলে কীভাবে হয়। এই 48টা মেশিনে। তারপর ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি যখন লাইসেন্স নিতে গেলাম, দেখি যে লাইসেন্স সিরিয়াল হচ্ছিল আমার 148। তাই মাথায় হাত দিয়ে বসে গেলাম, 148টা গার্মেন্টস হয়ে যাচ্ছে, তাহলে তো আমার অনেক প্রতিদ্বন্দ্বী, অনেক দেরিতে চলে আসলাম। তারপরেও চিন্তা করলাম না কি হবে না হবে। তারপরে মাঝখানে একবার মনে করলাম, যেহেতু আমার শান্তিনগরে বাসা, বেলি রোডে এসে কোন আইসক্রিম লুকা খেতাম, একটা কোন আইসক্রিমের ফ্যাক্টরি দিলে কেমন চলে, কীরকম চলে, মানে খুব ইন্টারেস্টিং জিনিসগুলোকে। তারপরে মনে করলাম যে না, ঠিক আছে, একটা ফ্যাক্টরি আমরা দিই। তা আমাদের বাসাতে বাবা মার সাথে আলাপ হলো, বড় ভাই বললেন ঠিক আছে করো। এই আমাদের প্রথমেই 48টা মেশিন দিয়ে আমাদের এই যাত্রা শুরু। শান্তিনগরের বাসা, 156 নম্বর শান্তিনগর, যেটি হলো আমাদের ঐতিহ্য। আমরা বড় করে বলি আমাদের শান্তিনগর প্রজন্ম, কারণ আমাদের 48টা মেশিন এখন কতটা, সেই সংখ্যা আমাদের এই মুহূর্তে আমাদের প্রায় 6000-এর অধিক মেশিন আল্লাহর রহমতে। আমাদের শ্রমিক ভাই বোনের সংখ্যা আল্লাহর অশেষ রহমতে, আপনার দয়ায় 18,000-এর মতন। প্লাস আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, টেক্সটাইল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ।
আমাদের নিট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, বড় ভাই আছে, বড় ভাই ছেলেপেলেরা বড় হয়েছে, ওরাও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, ওরাও এখন দেখছে, আমার ফ্যামিলির বিভিন্ন বোনের ছেলেমেয়েরাও আমাদের সাথে আছে, ওরাও আমাদের সাথে দেখছে। এই ব্যবসাটা এখন একটা কর্পোরেট ব্যবসাতে চলে গেছে এবং আমাদের গর্ব হয় যে আমাদের 48 মেশিনের সাথে যেই গল্প যদি শেষ করতে চাই, যদি আমার মনে হয় এই 30 বছরের গল্প এই 5 মিনিট বা 10 মিনিটে করা যাবে না। এটি একটি অসাধারণ একটি গল্প। কখনো এরকম হয়নি আতিক ভাই যে আপনি অর্ডার নিয়েছেন, সেই অর্ডার সময় মতো ডেলিভারি দিতে পারছেন না, কারিগরি কোনো ত্রুটি কিংবা অন্য কোনো ঝামেলার কারণে? আমি একটা উদাহরণ দিই। আমরা একটা অর্ডার করতাম, আমার এখনও কাস্টমার খেলা টেজাম এসপিএ। আমরা স্ট্যান্ডার্ড প্যাকিংয়ের শার্টের অর্ডার নিলাম, আমরা স্ট্যান্ডার্ড প্যাক শার্ট তখন করলাম। এখন স্ট্যান্ডার্ড প্যাক শার্ট করার পরে আমাদেরকে বলল যে যেহেতু দেরি হয়ে গিয়েছে, ওই কাস্টমার কি বলল, কাস্টমারের পয়সাতেই সে মালটাকে এয়ারে নেবে, ইটালিতে নেবে। তখন আমরা ন্যাচারালি শার্ট প্যাকিং সব কিছু করছিলাম। তখন তারা বললো যে স্ট্যান্ডার্ড প্যাকিং শার্ট কিন্তু খুব ক্রিটিক্যাল, আপনার শার্ট যেন কলার নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ইনার কার্টুন লাগে 6 পিস করে। কিন্তু তখনকার সময় কাস্টমার কিন্তু বলে নাই, কাস্টমার বলল যে আমি আমার পয়সা দিয়ে মালটাকে এয়ারে নেব, তুমি মালটাকে অনেকগুলা গার্মেন্টস একটি কার্টুনের মধ্যে ঢুকায় দাও। এবং ঢুকে সে ভলিউমটাকে সে কমাতে চাচ্ছিল, কারণ এয়ারপোর্টে যে পেমেন্ট যেটা হবে সেটা কিন্তু ভলিউমে হবে। আমরা অনেক ঢুকালাম মাল, ঢুকানোর পরে একটি কার্টুনের যেটা না দরকার 36 পিস, আমরা কিন্তু ঢুকাই দিলাম 72 পিস করে। কাস্টমার আরও বেশি করে ঢুকাও। তখন সে যে কাস্টমারের লোক, সে আমার কাছে আসলো, এ বললো তুমি আমরা পয়সা দিব, তুমি আরও বেশি করে মাল ঢুকাও। আমি বললাম যে মাল যে ঢুকাবো তোমার তো গার্মেন্টসটা ক্র্যাশ হয়ে যাবে। তখন কমপ্লেন করতেছে তুমি অনেক বেশি কথা বলো, যে তুমি বেশি কথা বলো, ক্র্যাশ হবে না আমাদের দায়িত্ব। কিন্তু ঠিকই মালটা ইটালিতে নামার পরে তার ঠিক 6 দিনের মাথায় আমার কাছে বিরাট বড় একটা মেল আসলো যে তোমার গার্মেন্টসটা ক্র্যাশ হয়ে গিয়েছে, 86,000 পিসের জন্য মালটাকে রিআনন করতে হবে, তোমাকে $86,000 দিতে হবে। এইটাও ঘটনাও কিন্তু ঘটেছে 1986 সালের ঘটনা। তখনকার সময় $86,000 দেওয়া, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমি তখনকার ধন্যবাদ জানাই। তখন আইএফএসি ব্যাংক, আমার ব্যাংকিং করতাম, ওখানে মুশফিক সালেহিন সাহেব ছিলেন, আইএফএসি ব্যাংকের সবাই। এটা একটি বিরাট বড় একটা এক্সাম্পল যে ব্যাংক আমাকে ওই সময়টাতে অনেক কিন্তু আমাকে সাংঘাতিক দুর্ব্যবহার করেছে, ব্যাংকেরই অনেকে, আবার অনেকে কিন্তু আমাকে না কীভাবে এটা সলভ করা যায়। এবং মুশফিক সালেহিন সাহেব সহ যারা যারা ছিলেন, তারা সে বিপদের সময় আমাকে যদি সে হেল্পটা না করতেন, তাহলে হয়তো আজকে এই জায়গায় আমরা দাঁড়াতে পারতাম না। কারণ আমার $86,000 দেওয়ার ক্ষমতা পাবেন তখনকার সময়, তো এখন $86 লক্ষ থেকেও বেশি মূল্য তখন। এই যে একটা এক্সপিরিয়েন্স, কীভাবে কী করবো না করবো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই মেলটা আমি পেয়েছি ঈদের 2 দিন আগে। আচ্ছা, রোজার ঈদের। কী করব, কার কাছে যাব, কার কাছে হাত পাতবো, কি হয়ে গেল। তো এই যে একটা $86,000 আমার ব্যাকলগ, আমাকে পেমেন্ট দিতে হবে। মিন টাইম সাপ্লাই আমাকে বলতে তোমার পেমেন্টের সময় চলে আসছে। ব্যাংক কেউ বলছে আপনি কীভাবে দেখলেন না কেন। তো এই যে একটা শিক্ষা যে পেলাম, ধৈর্য, শিক্ষা যে পেলাম, কমিউনিকেশন। তারপরে আমি ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিকে যে সবাই আমাকে টাকা লোন দিল, সেই সময়টা টাকাটা লোন দিল, এবং টাকাটা লোন দিয়ে আমি ব্যবসা করলাম, টাকাটার লোনটা আমরা ফেরত পেলাম, ব্যাংকের ওকে সাহায্য দিল। এবং এই ধরনের অসংখ্য এক্সাম্পল আছে। আরেকটি আমার খেয়াল আছে যে আমরা গার্মেন্টস শিলালাম, কিন্তু পকেট নিলাম হলো লোকাল বস্ত্র থেকে, স্থানীয় বস্ত্র থেকে কাপড় নিলাম। আর প্যান্টের কাপড়টা আসে চায়নার থেকে, ওইটার সিঙ্কেজ অনেক কম। আর আমরা যে স্থানীয় বস্ত্র, তখনকার সময় কিন্তু এই বিটিএমই বা টেক্সটাইল কোনো কিছু ছিল না। আমরা খুঁজে নরসিংদীর থেকে কিছু কাপড় নিলাম, পকেটিং কাপড়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং, মাল যখন এক্সপোর্ট করা হলো গার্মেন্টস, তখন দেখা গেল যে পকেটের মধ্যে হাতই ঢুকে না। কেন হাত ঢুকে না? কারণ পকেটের সিঙ্কেজটা হয়ে গেছে, কাপড়টার সিঙ্কেজ হয়ে গেছে, এটা মার্কিং কাপড় ছিল, প্রায় মোর দেন 64%। তাই ওখানেও একটা বড় ক্লেম। এত সব চড়াই উতরাই পেরিয়ে আপনি গার্মেন্টস শিল্পে প্রতিষ্ঠিত হলেন, বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের সবচেয়ে বড় যে সংগঠন সেটির নেতৃত্ব দিচ্ছেন, এবং সেই নেতৃত্বের দায়িত্বটি আপনি এমন সময় নিলেন যার সপ্তাহখানেক আগে তাজনীন ফ্যাশন ট্র্যাজেডি, এবং মাস 2-এর মধ্যেই 24 দিনের মাথায় রানা প্লাজা ট্র্যাজেডি। সেই সব গল্প আমরা শুনবো। তার আগে আবার একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলছি আতিকুল ইসলামের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর স্বাগত আর একবার। কথা বলছিলাম ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামের সঙ্গে। আতিক ভাই, এই নিজে ব্যবসা করলেন, ব্যবসায় সফলতা আসলো,
এবং আপনি একটা পর্যায়ে ব্যবসায়ীদের যে সংগঠন, আমরা রাজনীতি না বলি, ব্যবসায়ীদের যে সংগঠন বেকতবদ্ধ হওয়া, সেটির সাথে জড়িয়ে গেলেন এবং আপনি এখন বিজিএমইর সভাপতি। বিজিএমই বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন, যেহেতু পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতি বিশাল অবদান রাখছে। এই সংগঠনের সঙ্গে জড়িত হওয়ার চিন্তাভাবনাটা কেন আসলো আপনার মাথা থেকে, বা কেন জড়ালেন? দেখুন, আমি ছোটো থাকতে বিভিন্ন ধরনের সংগঠন করি। আমি স্কাউটিং করেছি, আমি কাফ করেছি, আমি ন্যাশনাল ক্যাডেট কোর করেছি, আমি লিওজুম করেছি, আমি ব্লাড ডোনার ছিলাম, লায়োজুম করেছি। এগুলো আমার রক্তের ভিতরে কিন্তু, এবং মানুষকে পাশে দাঁড়ানো কিন্তু আমার একটা ছোটো থাকতেই আমার ইচ্ছা ছিল, পেশা ছিল। এটা একটা আমার প্যাশনেট আমার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, আপনারা জানেন যে 90-তে আমাদের একটি বড় ধরনের একটি পরিবর্তন এবং একটা 90-তে একটা সারা গার্মেন্টস একটা অ্যাক্সিডেন্ট হয় তখন, একটা মিরপুরে একটা, এবং তখন প্রায় অনেক শ্রমিক ভাই বোন মারা যায়। এবং আমি নিজের থেকেই চলে গেলাম ওইখানে গিয়ে আমি দেখলাম ওদেরকে নিয়ে আসা হলো ঢাকা মেডিকেল কলেজে। আমি ওখান থেকেই আমার ক্যারিয়ারের শুরু, যে না এদিকে কীভাবে ডেড বডি কীভাবে প্যাকেট করা যাবে, কীভাবে দেওয়া যাবে। যেহেতু আমি বিভিন্ন ধরনের স্কাউটিং করে এসেছি, আমি ন্যাশনাল ক্যাডেট কোর করে এসেছি, সেই অভিজ্ঞতা আমার ছিল। এবং তখন আমাকে সবাই দেখলো যে ছেলেটা কে। আমার খেয়াল আছে নুরুল কাদের সাহেব, প্রয়াত নুরুল কাদের সাহেব, এমআর সিদ্দিকী সাহেব, সুবেদ আলী সাহেব, মোশাররফ সাহেব, সবাই তখনকার সময় যারা ছিল, তখনই কিন্তু আমার এই বিজেএমইতে পদার্পণ করা আমার। এবং তারপর থেকে করতে 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 তারপরে সংগঠন করা হয়। বিজেএমইতে দুটো দল আছে, আমরা সবাই জানি। একটি দলের সাথে জড়িয়ে পড়লাম এবং আমি 90-তে প্রথম আমি নমিনেশন পাই। হ্যাঁ, আমাকে তখন আমার প্রয়াত মোশাররফ সাহেব, বিজেএমই প্রেসিডেন্ট যে ছিলেন, জাকির মোশাররফ, এবং নুরুল কাদের সাহেব আমাকে ইন্টারভিউ নেন রাত্র ভোর 4টার সময়, যে তোমাকে আমি নমিনেশন দেবো বিজেএমইতে, তুমি ইন্টারভিউ দাও আমার সাথে। তো তখনকার সময়ে নমিনেশন বোর্ডে নুরুল কাদের সাহেবের মতন লোক যদি আমার ইন্টারভিউ নেন, আমাদের সিএসপি, যিনি গার্মেন্টসের প্রতিষ্ঠাতা, এবং উনি তখন বললেন যে তুমি খুব ভালো করবা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং আপনাদের দোয়া ইনশাল্লাহ সেই 90-তে ভালো তো করলাম অবশ্যই। এবং 90-তে যখন ইলেকশন হয়, সবচেয়ে ইয়াংগেস্ট আমি, আমাদের হায়েস্ট যিনি ভোট পেয়েছিলেন উনি পেয়েছিলেন হলো 527 ভোট, আর আমি পেয়েছিলাম 525 ভোট। এটি তখনকার থেকে শুরু। এবং আপনি দায়িত্ব নেওয়ার কদিন আগেই তাজরিন ফ্যাশনের ঘটনা এদেশের খুবই একটা দুঃখজনক ঘটনা। তারপর পরেই রানা প্লাজার বিশাল ট্র্যাজেডি, যেটি বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটা নতুন যুগের সূচনা করেছে। যদি সেটা পজিটিভলি শেষ পর্যন্ত হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদেরকে জিএসপি সুবিধা যেটুকু ছিল সেটা হারাতে হয়েছে। এই দুইটা ঘটনার ভিতর দিয়ে আপনার আসলে মূল নেতৃত্বের জায়গাটা শুরু হলো। তাজরিনের ঘটনার সেই অর্থে বিচার হয়নি, রানা প্লাজার ঘটনারও সেই অর্থে বিচার হয়নি। এবং অনেকেই অভিযোগ করে থাকেন যে বিজিএমই যতটা না গার্মেন্টস শিল্প দেখে, তার চেয়ে অনেক বেশি গার্মেন্টস মালিকদেরকে রক্ষা করার কাজটি করে। সেই অভিযোগ আপনাদের বিরুদ্ধে অনেকেই করেন, সুশীল সমাজের লোকজন করেন, বিদেশি ক্রেতারা করেন। আপনি কিভাবে সেই যুক্তি খণ্ডন করবেন? দেখুন, যেহেতু একটি ঘটনা আপনি ঠিকই বলেছেন যে 2012 সালের 24শে নভেম্বর তাজরিন ঘটনা ঘটেছে। আমার আগে যে প্রেসিডেন্ট যখন শফিউল ইসলাম মঞ্চ, সেই সময় ঠিক তার 150 দিনের মাথাতেই কিন্তু আরেকটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ডিজাস্টার, যেটি কিনা আমি দায়িত্ব নেবার ঠিক 25 দিনের মাথায় ঘটনাটা ঘটলো। এবং সেদিন হরতাল ছিল। আমি তখন একটা হুন্ডার পিছনে করে আমি চলে গিয়েছিলাম, এবং আমি যখন, যেহেতু আমি লিও করেছি, সব কিছু করেছি, আমি কিন্তু নিজে চলে গিয়েছিলাম। তখন আমাকে কয়েকজন টান দিয়ে বলে যে আপনি এখানে কেন, আপনি আমাদের সাথে ট্রাকের উপরে চলেন, আর্মিরা নিয়ে আসলো। এই কথাটা যদিও অনেকে মালিকের সংগঠন, যেহেতু গার্মেন্টস সংগঠন, এটা বাস্তবতা, কিন্তু আমরা কিন্তু দেখেছেন যে শ্রমিক এবং আমরা এন্টারপ্রেনার, মালিক বলবো না, আমরা এন্টারপ্রেনার বলি এটাকে, আমরা কিন্তু সবাই একত্রে কিন্তু কাজ করি। একত্রে যদি কাজ করা না যেত, তাহলে কিন্তু এই সেক্টর আজকে এই $12,000 থেকে এই 25 বিলিয়নে আসা কিন্তু সম্ভব হতো না, নাম্বার 1। আর নাম্বার 2, আমরা যদি একত্রে যদি কাজ না করতাম, শ্রমিক ভাই বোন এবং আমরা সব একত্রে, তাহলে কিন্তু এই সেক্টরে এই 40 লক্ষ শ্রমিক ভাই বোন কিন্তু কাজ করার সৌভাগ্য কিন্তু হতো না, যাদের 80% নারী। এটা কিন্তু একটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আর বিশেষ করে রানা প্লাজার পরে, যেখান থেকে সবাই অর্ডার পুল আউট করতেছিল, জাস্ট থিঙ্ক অ্যাবাউট, আমি এখনও চিন্তা করলাম, আমার স্বপ্ন মনে হয় আমি আরও 10 ঘন্টা বললেও শেষ হবে না। 24শে নভেম্বর রাত্র আমার কীভাবে কেটেছে, 24শে এপ্রিল, 25শে এপ্রিল, 26শে এপ্রিল। এবং আমি ধন্যবাদ জানাতে চাই সবাইকে যে আমরা কিন্তু একত্রে কাজ করতে পেরেছি। আমরা কেউ কাউকে ব্লেম দিই নাই। যদি ব্লেম দিতাম, তাহলে কিন্তু আজকে ওই ব্লেম গেম খেললে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে ঘুরে দাঁড়াতে পারতাম না। আজকে কিন্তু আমাদের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। আজকে সারা বিশ্বকে আমরা প্রমাণ করতে চেষ্টা করছি যে রানা প্লাজা এটি আমাদের জন্য একটি
ওয়েক আপ কল। কিন্তু সেই ওয়েক আপ কলটা কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, মানুষের দুটো বড় বাজার, তারা সবসময় বলছে এটা ওয়েক আপ কল, এবং এরকম ট্র্যাজেডি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে আমরা দেখেছি, এবং সেখান থেকে তারা সত্যি শিক্ষা নিয়েছে। এখন যদি যেসব জায়গায় বিদেশিদের চিন্তার জায়গা, আপনার বায়ারদের চিন্তার জায়গা, কাজের পরিবেশ, শ্রমিক নিরাপত্তা, সেই জায়গাগুলোতে এই সময়গুলোতে রানা প্লাজার পর আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি বা কতটুকু আসলে করা সম্ভব? দেখুন, প্রথম একটি মেসেজ হচ্ছে যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের তারা কিন্তু ইন্সপেকশন করেছে, এবং অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের বহির্ভূত যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোকে আইএলও দ্বারা ইন্সপেকশন করছে। এবং আমরা রিপোর্টটাতে কী পেয়েছি, তারা কিন্তু স্যাম্পল টেস্ট করে নেই, তারা র্যান্ডম টেস্ট করে নেই, প্রত্যেকটা ফ্যাক্টরি বাই ফ্যাক্টরি ইজ এ হিউজ মেসেজ, কিন্তু ওয়ান টু ওয়ান প্রত্যেকটি ফ্যাক্টরিতে ইন্সপেকশন করা হয়েছে যে এই বিল্ডিংটা কি ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিমুক্ত। আতিক ভাই, আমরা সেখান থেকে নিশ্চয়ই ভালো কিছু হবে সেই প্রত্যাশা করছি। অবশ্যই ভালো হবে। সময় শেষের দিকে আমরা একটু জানতে চাই যে ব্যবসার সঙ্গে রাজনীতির এক ধরনের সম্পর্ক আছে, সেটা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে নয়, অপ্রাতিষ্ঠানিকভাবে আছে। আপনার মতো যারা কিছুদিন আগেও বিজেএমএর নেতৃত্ব দিয়েছেন, তারপরে বিসিসিআই নেতৃত্ব দিয়েছেন, তারপরে হয়তো সার্ক চেম্বার নেতৃত্ব দেন, তারা মূলধারার রাজনীতি করছেন। আনিসুল হকের কথা বলতে পারি, আব্দুল আল মিন্টুর কথা বলতে পারি, এরকম অনেকের কথাই বলা যেতে পারে। রাজনীতির সঙ্গে আপনার পরিকল্পনা কি রাজনীতি নিয়ে? মানে ভবিষ্যতে 5 বছর 7 বছর আতিকুল ইসলামকে কি আমরা রাজনীতিতে দেখব? ভবিষ্যতের কথা কিন্তু কেউ বলতে পারে না। আপনি যেরকম বলতে পারবেন না, আমরাও বলতে পারবো না। কপালে কি লেখা আছে, অনেকে তো বলেন যে না রাজনীতিতে যাবেন না, কিন্তু আবার দেখা যাচ্ছে মুখে বলছেন ঠিক, কিন্তু আস্তে আস্তে জড়িয়ে গেছে রাজনীতির সাথে। তা আমার এই মুহূর্তে সেরকম কোনো প্ল্যান নাই। আমরা বিজেপি থেকে তো আপনি জানেন যে আমার টেনুর প্রায় শেষ অবস্থায় হচ্ছে। আমরা মনে করি যে যেহেতু এই সেক্টরটি একটি অসীম সহমনের সেক্টর, এবং এই সেক্টর শুধু যে টেক্সটাইল সেক্টরকে ধরা হয়, আপনি যদি দেখেন যেখানে 1 কোটি শ্রমিক ভাই বোনের এবং 5 জন করে থাকলেও কিন্তু 5 কোটি, সুতরাং এই সেক্টরকে নিয়ে কিন্তু অনেক কাজ করার উপায় আছে। আপনি জানেন যে সেন্টার অফ এক্সিলেন্সি অফ বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি আমরা একটা তৈরি করেছি। এটা নিয়ে রিসার্চের ব্যাপার, এটা আমার দায়িত্বে আছে। এটাকে আরও কীভাবে সামনে নেওয়া যায়। আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমাদের একটা স্বপ্ন ছিল একটা বাউশিয়াতে, ওটা একটা হিউজ বড় একটা কাজ, তা ওইটা নিয়েও আমরা কাজ করতে পারবো। সুতরাং আমার মনে হয় যে গার্মেন্টসে বিজেপি থেকে চলে গেলেও আমরা দেখেছি যে এবারে দেখে রানা প্লাজার পরেও যখনই দরকার সকল পাস্ট প্রেসিডেন্টকে আমরা বিজেপিতে পেয়েছি, এবং তারা যদি বলতো যে আমরা বিজেপি প্রেসিডেন্ট নাই, আমরা আসবো না, কিন্তু তারা কিন্তু সেটা করেনি। কিন্তু আমাদের যখনই দরকার, আমি গত 3 দিন আগেও কিন্তু একটা ব্যাপার নিয়ে ডেকেছি, সবাই কিন্তু এসছে এখানে। তার মানে আপনাকে আমরা রাজনীতিতে দেখলেও দেখতে পারি, সে একটা সম্ভাবনা তো থাকছেই। এটা হ্যাঁ বলতে পারেন, নাও বলতে পারেন, দুটোর মাঝখানে। একেবারে শেষ প্রশ্ন, আপনার জন্ম যে সময়ে, তারপরেই বাংলাদেশের জন্ম, তার ঠিক 10-11 বছর পর, তার মানে হচ্ছে যে আপনি বয়সে বাংলাদেশের চেয়ে 10 বছরের বড়। সে জায়গায় দাঁড়িয়ে যে মুক্তিযুদ্ধ আপনি দেখেছিলেন, সেখান থেকে আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? আমি শুধু একটু বলবো যে আমরা বলতাম বটমলেস বাস্কেট, আর আজকে তো আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আমারও লোম খারাপ হয়ে যায় এই কথা বললে। আজকে তো উপরে পুরা সেই বাস্কেট, আমাদের সে বটমলেস বাস্কেট নাই, ফুল অফ বাস্কেট। হ্যাঁ, হয়তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল, যেটা মুক্তিযুদ্ধ যেটা করতে চেয়েছিল দেশকে, সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, এটা হয়তো অনেক আগেই হতে পারতো, কিন্তু এখন সেদিকে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। এবং আমরা মনে করি সেই দিন আর বেশি দিন নাই যেদিন আমাদের সামনে আমাদের সোনার বাংলা, একটা রিয়েলি সোনার বাংলা হবে। আমরা সবাই মিলে একত্রে কাজ করতে পারি, আমরা এই দেশকে আগে নিয়ে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আতিকুল ইসলাম সাহেব আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আতিকুল ইসলামের যে স্বপ্ন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, সেই বাংলাদেশ নিশ্চয়ই অর্জিত হবে, সেই প্রত্যাশায় শেষ করছি আজ। ভালো থাকবেন সবাই।